গ্রাম চাঁদপুর। অমাবস্যার রাত, চারপাশ অন্ধকার, কুয়াশায় ঢাকা মাঠ। দূরে ব্যাঙের ডাক, বাতাসে শোঁ শব্দ। কৃষক রমেশ মাঠ থেকে বাড়ি ফিরছে, গরুদের ছেড়ে দিয়ে কাঁধে লণ্ঠন, হাতে লাঠি। গীতা, তার স্ত্রী, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। এই রাতে ওই বাঁশঝাড়ের পথ দিয়ে যেও না, সবাই বলে ওখানে কিছু আছে। এই সব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না রে গীতা। কাল আবার চাষ করতে হবে যে। সাবধানে যেও। রমেশ মাথা নেড়ে বেরিয়ে পড়ি। লম্বা বাঁশঝাড়, বাতাসে বাঁশ পাতা নড়ছে, কুয়াশায় পথ ঘোলাটে, কেরোসিন লণ্ঠনে টিমটিমে আলো। বাতাসের শোঁ শোঁ, হালকা হাঁপানোর শব্দ। বাঁশঝাড়ের ভেতর অন্ধকার, লণ্ঠনের হলুদ আলোতে ভূতের মুখ দেখা যাচ্ছে। ভয় পাস না রমেশ, আমি তোকে চিনি। রমেশ কাপা গলায় বলল, তুই কি? আমি হরিপদ। 3 বছর আগে এই মাঠেই মারা গেছিলাম। রমেশ অবাক। কিন্তু তুই তো ডুবে মরেছিলি নদীকে। হরিপদ বলল, আমার দেহ কেউ খুঁজে পায়নি। তুই তখন বলেছিলি আমার পরিবারকে সাহায্য করবি, করেছিস? না বলে রমেশ মাথা নিচু করে চুপ। রমেশ, বাতাসে মিলিয়ে যায়। গীতা ঘুম থেকে উঠে দেখে রমেশ জানলার ধারে বসে আছে, মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত শান্তি। রাতভর কোথায় ছিলে তা নেই। এক পুরনো বন্ধু দেখা দিতে এসেছিল। রমেশ হরিপদ বাড়ি খুঁজে যায়। পাশের গ্রাম কুলতলি, ভাঙা কুঁড়ে ঘর, মাটি ভেজা, দরজায় শুকনো ঘর। রমেশ দরজায় কড়া নাড়ে। দরজা খুলে বেরিয়ে আসে মধুবালা, হরিপদের বিধবা স্ত্রী। পাশে ছোট ছেলে টিটু। তুমি মধুবালা? মধুবালা চমকে ওঠে। রমেশ দা, তুমি লিথানায়? তোমাদের খোঁজ রাখিনি, দোষ আমার, কিন্তু এখন থেকে সব দায়িত্ব আমার। সে ধান, গরু আর কিছু টাকা দিয়ে আসে। টিটুর মাথায় হাত রাখে। এইভাবে দিন কাটে। মধুবালা মাঠে কাজ করছে, টিটু স্কুলে যাচ্ছে। রমেশ দূর থেকে দেখে হাসছে। গ্রামের মানুষ বলছে রমেশ এখন আগের চেয়ে ভালো মানুষ হয়েছে। টিটুর ঘর, রাতের বেলা, জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে। টিটু ঘুম থেকে উঠে মাকে বলে, মা বাবা এসেছিল, বলল রমেশ কাকু যেন চিন্তা না করে। মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখে জল। সেই বাঁশঝাড়ের পথ, এবার পূর্ণিমার রাত, কুয়াশার বদলে নরম চাঁদের আলো। রমেশ একা হাঁটছে। হঠাৎ বাতাসে বাঁশপাতা নড়ে ওঠে, হালকা হাসির প্রতিধ্বনি। হরিপদের কণ্ঠ, অদৃশ্য, ধন্যবাদ রমেশ, আমি শান্তিতে আছি। পরদিন সকাল, বাঁশঝাড়ের পাশে গ্রামের বাজার বসেছে। শিশুরা খেলছে। ভূত মানে সবসময় ভয় নয়, কখনো সে আমাদের ভেতরের অপরাধ বোধ, যা মুক্তি পায় শুধু ভালোবাসায়। ধান ক্ষেতের ওপর দিয়ে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে কিছু মেঘ। গ্রাম রানা শহর থেকে গ্রামের শেষ প্রান্তে চৌধুরী বাড়িতে আসে। অনেক দিন পরে সে গ্রামের বাড়ি এসে, সে খুব ছোটবেলা সে একবার এসেছিল পুরনো বাড়ি। দেয়ালগুলোতে ধুনো জমে, জানালার কাঁচগুলো টুটানো। রাতের আকাশের অন্ধকার বাড়িকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। রানা উঠানে দাঁড়িয়ে ঘরগুলো দেখছে। বাতাসে পাতাগুলো নাচছে, দূরে কুকুরের একটানা ঘেউ ঘেউ। রানা মূল হলে ঢুকল। ফাটল ধয়ে বাতাস প্রবেশ করছে। হঠাৎ মাটিতে হালকা আওয়াজ, যেন কেউ ধাপে ধাপে চলছে। রানা রান্নাঘরে যায়। মাটির চুলা চলছে, আগুন নেই। ধোঁয়া ঘরের মধ্যে নেমে আসে। রানা রান্নাঘরে ভিতরে প্রবেশ করে, কিন্তু সে দেখতে পায় কিছু নাচানাচি করছে। সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে যায়।
ঘরের মধ্যে ছায়া নাচছে, মোমবাতির আলো কমে যাচ্ছে, ছায়া যেন তাকে দেখছে। দেয়ালের ফাঁক থেকে মুখ দেখা দিল, চোখ বড়, ঠোঁট ফিসফিস করছে। কে তুমি? রানা কেঁপে উঠল, হাত দিয়ে মোমবাতি ধরে মুখটা স্পর্শ করতে চাইল, কিন্তু মুখ অদৃশ্য হয়ে গেল। সিন 5, পেছনের দরজা। দরজা ধীরে ধীরে খোলা শুরু হলো, বারান্দায় ছায়া নাচছে। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জানালা, দরজা, মেঝের ফাটল, সব জায়গা ছায়া ভরা। রানা বারান্দায় দৌড়ালো। উঠানের ধুলো বাতাসে উড়ে নাচছে, ছায়া পেছন থেকে ঝাপটা মারছে। চাঁদের আলোয় বাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু জানালার পেছনে কিছু চঞ্চল চোখ। রানা ঘরের প্রতিটি রুমে ঘুরছে, প্রতিটি ঘরে ভিন্ন ছায়া। এক রুমে কাঁপন্ত চেয়ারের ছায়া, অন্য রুমে ঝুলন্ত ল্যাডারের ছায়া। শহরের আলো দেখা না পর্যন্ত রানা দৌড়াল, বারান্দার দরজা বন্ধ করে ফেলল। ছায়া হঠাৎ থেমে গেল, কিন্তু জানালার পেছনে দেখা যাচ্ছে ঘরের সব আত্মা এখনো তাকিয়ে আছে। রানা বাইরে বেরিয়ে বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ভূতগুলো নাচানাচি করে। পরদিন গ্রামের মানুষ বলল, এই বাড়িতে রাত কাটানো মানেই পুরো বাড়ির আত্মার সঙ্গে দেখা। রানা বুঝল, এটি শুধু বাড়ি নয়, এটি এক জীবন্ত সত্তা যাকে কেউ ছাড়তে চায় না।